প্রিন্সিপাল আপনার সঙ্গে একটু পরে কথা বলবেন। এ কি অসভ্যতা? কে আপনারা? সরি স্যার, আমরা সিআইডি থেকে। খুবই আর্জেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই ছেলেটা আপনার কলেজেরই একটা স্টুডেন্ট। এ একজন মহিলাকে খুন করেছে আর তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। আরে এ তো রাকেশ। আই এম নট সারপ্রাইজড। তার মানে হচ্ছে 1 নম্বরের বকে যাওয়া বদমাইশ ছেলে। পুরো কলেজে এমন কোনো প্রফেসর নেই যার সাথে ও অসভ্যতা করেনি। জানি না কত বছর ধরে ফেল করছে। স্যার আপনি বলতে পারবেন ওকে কোথায় পাবো? এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? এটা হতে পারে না। আমি মানছি যে রাকেশ মাঝে মাঝে একটু বদমাইশি করে, কিন্তু ও কারোর খুন করতে পারে না স্যার। আপনি যখন আপনার ছেলেকে এত ভালোই চিনতেন, তাহলে আপনি এটা জানতেন না যে ওর একটা গার্লফ্রেন্ডও আছে? আর সেই মেয়েটারই মাকে কেউ খুন করে দিয়েছে। স্যার স্যার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, রাকেশ এই খুন করেনি। ও খুবই সরল ছেলে। হ্যাঁ, কখনো কখনো কোনো বন্ধুর পাল্লায় পড়ে যায়। রাকেশ সব সময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যায়। এই জন্য আমি ভাবলাম যে ওর উপর 24 ঘন্টা নজর রাখবো। মা, কি করছো তুমি? কোথায় ছিলি সারা রাত? বন্ধুর বাড়িতে কি করছিলিস ওখানে? গ্রুপ স্টাডি করছিলাম। কিন্তু এখন তুমি কেন জিজ্ঞেস করছো? এবছর পাশ করতে পারবি তো? এই কথাটা এখন জেনে কি করবে মা? হাঁপিয়ে গেছি তোর বাবাকে মিথ্যে কথা বলতে বলতে আর তোকে বাঁচাতে। এইবার যদি ফেল করিস তাহলে নিজেই কথা বলে নিস। ও কিছুই জানে না, কিন্তু আমি সব সময় জানি ও কোথায় আছে এই সময়। কাল রাতেও কোথায় ছিল? এজি রোডে। রাত্রির তখন 12টা বাজবে হয়তো। ওখানে ওর বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছিল হয়তো। ওর অনেক বন্ধুরা এজি রোডে থাকে। আঁচল যার খুন হয়েছে তিনি ওইখানেই থাকতেন। স্যার আমাদের ওকে আটকাতে হবে। এর আগে কি ও আরো কোনো অপরাধ করে? আপনি আপনার মোবাইলটা দেখুন আর বলুন এখনো কোথায় রয়েছে। ও এখন আমাদের কোম্পানির গোডাউনে আছে। কিন্তু ওই গোডাউন তো এখন বন্ধ। স্যার, সেই জন্যই হয়তো ওখানে গেছে। গোডাউনটা কোথায় আপনাদের? রিল্যাক্স। বাঁচাও! হেল্প! হেল্প! কেউ বাঁচাও আমায়! কেউ আমাকে বার করো এখান থেকে! হেল্প মি! বাঁচাও! কেউ আছে? হেল্প মি! প্লিজ কেউ হেল্প করো! হেল্প! বাঁচাও! বাঁচাও! কেউ খোলো আমায়! হেল্প! হেল্প! খোলো আমাকে! আরজু! আরজু তুমি ঠিক আছো? এই দড়িটা খোলো! দড়িটা খোলো! ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো না? ওই এসব কে করেছে? ওই 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 রাকেশ আর শৌরিয়া মিলে করেছে। ওরা দুজনকে মারছিল। ওরা আমাকে বেঁধে রেখেছে। কেন? কিসের জন্য? কারণ রাকেশ বলছিল যে নিউজে সব এসে গেছে। ও ও ও বলছিল যে একে ছেড়ে দি। তখন শৌরিয়া বলছিল যে না, একে মেরে দি। তখন ওরা দুজন না খুব ঝগড়া করছিল, খুব মারামারি করছিল ওরা। এই সাডেনলি 2 মিনিট আগে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এখন ওরা দুজন কোথায় আছে? ওই বোধহয় ওইদিকে হবে। পূর্বী, তুমি এর সঙ্গেই থাকো, এখানে আমরা দেখছি। এসো।
শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু খুব একটা দেরি হয়নি, বডি এখনো গরম আছে। তার মানে স্যার সৌর আশেপাশেই কোথাও আছে। স্যার, বাইরে কেউ নেই স্যার। পঙ্কজ, তুমি এখানটা ভালো করে দেখো, লাশের আশেপাশে কিছু পাও কিনা। দয়া, টুপি, স্যার মনে হচ্ছে সৌর পালিয়ে গেছে। আর এই সব বলতে পারবে। তুমি এক্ষুনি বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ও কেমন আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে এক্ষুনি হসপিটালে পাঠিয়ে দাও, আমরা ওখানে গিয়ে দেখা করছি। স্যার, পঙ্কজ, ফোন। কিছু পেলে? স্যার, এই মার্ডার ওয়েপন পেয়েছি স্যার। স্যার এই ফোনটা পেয়েছি আমি, রাকেশের আঙুলের সাহায্যে এটা আমি আনলক করতে পেরেছি। এতে সৌরভ নাম্বার নিশ্চয়ই থাকবে স্যার। এতক্ষণ তো আমরা রাকেশকেই খুনি ভাবছিলাম, এখন তো মনে হচ্ছে সমস্ত প্ল্যানটা ওই সৌরর। একটা কাজ করো, তোমরা দুজনে এই ফোনটা নিয়ে বিউরোতে যাও, আর এর মধ্যে যতগুলো কন্টাক্ট আছে, মানে চ্যাট হিস্ট্রি আছে, সবগুলো চেক করো। হ্যাঁ, এখনো শক আছে, খুব মানসিক চাপে ছিল বেচারি। চিন্তা করার মতো কিছু নেই তো? না, তবে ট্রমা থেকে বাইরে আসতে একটু সময় লাগবে, ততক্ষণ ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। আমরা কিছু প্রশ্ন করতাম ওকে, কিন্তু ও কি উত্তর দিতে পারবে? ওর কোনো অসুবিধা হবে না তো যদি? ওয়েল, কথা বলে দেখুন, যদি কথা বলতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। আরিয়া কিরকম লাগছে এখন? না না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন? না, যদি তুমি না চাও আমরা আবার পরে আসবো। না, আই ক্যান টক। আরিয়া, কাল রাতে কি হয়েছিল তুমি বলতে পারবে? আমি 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 রাতে না নিজের ঘরে শুয়েছিলাম, আর আর সাডেনলি আমার মায়ের খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম। মা, 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 মা। আমি রাকেশকে আমার খুব ভালো বন্ধু ভাবতাম, খুব ভালো বন্ধু ভালোবাসতাম আমি ওকে, আর ও আমাকে ঠকালো। ও না মানুষকে মেরে খুব মজা পায়, খুব খারাপ, ও খুব খারাপ। ও আমার মাকেও মেরে ফেললো। এইসব আমার ভুল, আমার জন্য হয়েছে সব। শোনো, তোমার কোনো দোষ ছিল না। না না, সব আমার ভুল, আমার জন্য মাকে। আরিয়া, এটাতে তোমার কোনো ভুল না, নেই। আমার ভুল। এটা তো রাকেশের ভুল। না, আমার ভুল। আরিয়া, তুমি ভুল ভাবছো, এরকম না কিচ্ছু না হয়নি। না, আমার ভুল, আমার জন্য মায়ের। না, আমার ভুল, আমার জন্য মায়ের, আমার জন্য মায়ের। স্যার, স্যার আমি তো এই বেচারাকে আর এভাবে দেখতে পারছি না। এইটুকু বয়সে আর কি কি দেখতে হবে ওকে? প্রতিটা দিন লড়াই করছে সে বেঁচে থাকার জন্য, এখনো সে লড়াই করছে। আমাদের মনে হচ্ছে আমাদের জীবনেই প্রবলেম আছে। স্যার, এবার
আর একজনের কি হবে? ভেবেছিলাম আরিয়ার কাছ থেকে ওর ব্যাপারে জেনে নেব, যাতে স্কেচ বানাতে আমাদের সুবিধা হয়, কিন্তু মনে হয় না ও এখন কিছু বলতে পারবে। এখন সৌর্যকে আমাদেরই খুঁজতে হবে স্যার। হ্যাঁ, সেটাও খুব তাড়াতাড়ি। জানি না সৌর আবার ওদিকে নতুন কি প্ল্যান করছে। পঙ্কজ। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে রাকেশের ফোন থেকে? হ্যাঁ স্যার, এই রাকেশের কল লিস্টে সৌর নামে কেউ নেই স্যার। কি? আরে কিন্তু এটা কি করে সম্ভব? স্যার কিন্তু ওর সোশ্যাল প্রোফাইলে 3 জন ব্যক্তি আছে যাদের নাম সৌর। আরে হ্যাঁ সেটাই বলো, ওদের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর মধ্যে একজন সৌরর সঙ্গে রাকেশ অনেকবার কথা বলেছে, আর ওর একটা ক্রিমিনাল রেকর্ডও আছে। ওকে, ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে? না স্যার, আমি ভাবলাম ও একটু সাবধান হয়ে যাবে, তবে সার্ভার থেকে ওর লোকেশনটা বার করেছি স্যার। আরে দারুণ করেছো পঙ্কজ, ওয়েল ডান। এখনো কোথায় আছে? স্যার ওর ফটো আর লোকেশন আমি দুটোই আপনাকে ফোনে পাঠাচ্ছি। পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। ওকে ওকে স্যার। সব খুনির ব্যাপারে জেনে গেছি। আরে পালাও, পুলিশের রেড পড়েছে। এই কি হচ্ছে এখানে? এই সর এখান থেকে। এই সরি, কে এখানে? এই, এই দাঁড়া। এই দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার গুলি চালাবেন না প্লিজ। স্যার আমার পেছনে কেন শুধু পড়ে আছেন? আঁচল আর রাকেশের খুনের অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। স্যার স্যার কে আঁচল স্যার, কে রাকেশ, কারা এরা? আমি জানি না এদের স্যার, নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। একটু বেশি খেয়ে আছিস মনে হচ্ছে। তোর বন্ধু রাকেশকে ভুলে গেছিস? তোর ইন্টারনেট ফ্রেন্ড, যার সঙ্গে তুই বারবার চ্যাট করতিস। যাকে এইমাত্র তুমি খুন করেছো একটু আগে। স্যার রাকেশ, কিন্তু আমি ওকে কি করে মারবো স্যার? সত্যি বলতে আজ পর্যন্ত দেখা করিনি, আমরা তো ইন্টারনেট ফ্রেন্ড। স্যার দেখুন, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিন। বাহ, জুয়াড়িদের কাছে খুনির সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ স্যার প্লিজ স্যার, দেখুন আমি কাউকে খুন করিনি স্যার, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। স্যার আমি রাতে এখানে জুয়া খেলছিলাম, জুয়াতে সবকিছু হেরে গেলাম, তাই ভাবলাম যতক্ষণ না আমি সবকিছু জিতে নিচ্ছি এখানেই থাকবো। আমি স্যার এখান থেকে উঠে কোথাও যাইনি। চল। স্যার 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 কথা তো শুনুন স্যার। ওর চ্যাট হিস্ট্রি থেকে কিছু পেলে? কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আমি কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করে ফেলেছি, খুবই সিম্পল ছিল। রাকেশ আর আরিয়া এস ল্যাঙ্গুয়েজ আর পি ল্যাঙ্গুয়েজে কথা বলতো। হ্যাঁ স্যার, এতে সমস্ত শব্দের গোড়ায় বা শেষে অল্টারনেট এস অথবা পি দিয়ে টাইপ করা হয়, যাতে যে পড়ছে সে কিছু বুঝতে না পারে। আমরা ডিকোড করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সব বুঝতে পেরে যাব। এটা তো ওর স্টোরি বুক, তাই না? হ্যাঁ স্যার, অ্যাডভেঞ্চার অফ প্রিন্সেস নেতারা। স্যার ভাবছি এটা হসপিটালে পাঠিয়ে দিই, আরিয়ার পড়ে ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া ওর যে সাইকিয়াট্রিস্ট আছে তাকে আমরা ডেকেছি। পুরো কেসটা ওকে বোঝাতে হবে, যাতে ও ভালো করে ট্রিটমেন্টটা করতে পারে। দেখুন ম্যাডাম, কামিং টু দ্য পয়েন্ট, আপনি ওর পুরো কেস হিস্ট্রিটাই জানেন। আপনি আমাকে এটা বলুন যে ওই ট্রিটমেন্ট চলাকালীন ও কি কখনো আপনাকে বলেছে যে ওর মাকে, মানে আমি বলতে চাইছি আঁচলকে, কেউ বিরক্ত করছে বা কোনোভাবে কোনো কষ্ট দিচ্ছে, সেরকম কোনো কিছু? যদিও আমি আরিয়া সাইকিয়াট্রিস্ট, কিন্তু যখনই আমি ওর সাথে সেশন করতাম তো আমার নজর ওর উপরে কম, আর কিন্তু ওর মাকে অবজারভেশন বেশি করতাম। আঁচলকে কেন আপনি অবজার্ভ করতেন? কেননা তার বিহেভিয়ারে এমন ছিল যে অটোমেটিক্যালি আমার নজর তার উপর চলে যেত। কি তার মানে, ঠিক কি বলতে চাইছেন আপনি? তবে শুরুতে আমি শিওর ছিলাম না, কিন্তু যখন আমি আঁচলের বিহেভিয়ার নোট করতে শুরু করলাম তখন আমি ওর ফাইল বানাতে শুরু করলাম, আর অ্যাট দি এন্ড আমার আন্দাজ ঠিক বেরোলো। আন্দাজ? কি ধরনের আন্দাজ? আঁচলের কেস প্রচন্ড ইউনিক ছিল, ও মনচাউজিং বাই প্রক্সি শিকার ছিল। মনচাউজিং বাই প্রক্সি? স্যার, হ্যাঁ স্যার এই দেখুন। স্যার, আমরা আরিয়া আর রাকেশের সমস্ত কথা ডিকোড করে ফেলেছি। স্যার এটা আপনার দেখা উচিত একবার। এই অ্যালার্ম, কিন্তু এখানে বাইরে এই ধোঁয়াটা কিসের? এরা দৌড়াচ্ছে কেন? লাঞ্চ! স্টপ!
চলে যাবে। কিন্তু আমাকে এখান থেকে বাইরে বের করো। আমি না চলতে পারি না, তুমি আমাকে এখান থেকে বাইরে বের করো। কিন্তু আমি কি করে বাইরে বের করব? আর এখানে তো কোনো হুইল চেয়ারও দেখতে পাচ্ছি না, আর আমি তোমাকে তুলতেও পারবো না। তুলতে পারবে না? তুমি 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 কাউকে ডেকে আনো, উনি আমাকে সাহায্য করে দেবেন, আমাকে নিয়ে যাবেন। কাকে ডাকবো? এখানে কেউ আসবে না, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। তাহলে আমি বাইরে কি করে বেরোবো? দেখো আমি পুড়ে মরতে চাই না, আমাকে বাইরে বের করো। এক মিনিট, আমাকে কিছু ভাবতে দাও। এটা তুমি কি করছো নার্স? শোনো শোনো আমার কথা, ফায়ার ব্রিগেড এক্ষুনি চলে আসবে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, ওনারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে। ওকে, ডোন্ট ওয়ারি। আরে কিন্তু আরে ডোন্ট ওয়ারি কি? আরে হ্যালো, হেল্প মি। ওই আগুন! বাইরে কি করে বেরোবো? ফায়ার ব্রিগেডের জন্য ওয়েট করলে তো এখানেই পড়ে যাবো। না আমায় কিছু আরে আরিয়া, তোমার তো মাসল ডিস্ট্রফি আছে না? আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা, মাসকুলার ডিস্ট্রফি, অনেক কষ্ট সহ্য করছে ও। তাহলে তুমি এখান থেকে পালাচ্ছিলে কি করে? হ্যাঁ, আরে 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 মাসকিউলার ডিস্ট্রফির পেশেন্টরা তো ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু আরিয়া তো একদম দৌড়চ্ছে স্যার, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এ তো চমৎকার ব্যাপার। সত্যিই চমৎকার হয়েছে। আমি আরো একটা চমৎকারের কথা বলি, ওর শরীরে কোনো রোগ ছিল না, বিশেষ করে ওর পায়ে কোনো প্রবলেম ছিল না, না এখনো কিছু হয়েছে। না অ্যাসমা, না লিউকোমিয়া, না এপিলেপসি, কিচ্ছু না। অসুস্থ তো বেচারি ওর মা ছিল, মানচাউজিং বাই প্রক্সি। কি হলো? এই রোগটার ব্যাপারে তুমি কিছু জানো না? নো প্রবলেম, তোমার ডক্টর রয়েছে না, ও তোমায় বলবে। মানচাউজিং বাই প্রক্সি একটা এমন রোগ যেটাতে পেশেন্ট সামনের জনকে রোগী ভাবে, বিশেষ করে নিজের কাছের লোকেদেরকে। আর এটার বিশ্বাস আচল লোকেদের খুব ভালো করে দিয়েছিল আরিয়াকেও, যে ও একটা রুগী। যখন লোক আরিয়াকে একটা রুগী ভেবে ওকে অ্যাটেনশন দিত, ওকে ভালোবাসতো, তখন আচলের খুব ভালো লাগতো। আর ওরও এই ভালোবাসার, এই অ্যাটেনশনের অভ্যেস হয়ে গেল। আর ব্যাস, ও শুধু এটাই চাইতো লোকেরা ওর প্রশংসা করে, যে ও কত ভালো মা, আরিয়ার কত ভালো দেখাশোনা করে, আর ওকে কত ভালোবাসে। ওর কোনো রোগই ছিল না, ওর মা আঁচল ওকে রুগী বানিয়ে রেখেছিল সকলের চোখের সামনে, ওকে ন্যাড়া করে দিয়েছিল, ওকে রোদে যেতে বারণ করেছিল যাতে ও দুর্বল হয়ে পড়ে, ওকে ছোট বাচ্চাদের মতন কথা বলতে বাধ্য করে, আর ভুল ওষুধ খাইয়ে ওকে আরো দুর্বল করে দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যে ও নিজের মাকে সঙ্গ দিয়েছিল। ও জানতো যে ওর কোনো রোগ ছিল না। কে? আমি সত্যি বলছি তো? তোমার এই খেলা শেষ হয়ে গেছে আরিয়া। আর তোমার ওই কোড ল্যাঙ্গুয়েজের চ্যাট হিস্ট্রি, ওটা আমরা ডিকোড করে নিয়েছি। তাই তোমার এনার্জি আর আমাদের টাইম ওয়েস্ট না করলেই ভালো হবে। যা কিছু বলতে চাও বলে ফেলো। আমার কাছে ওটা ছাড়া আর কোনো অপশন ছিল না। অনেক সময় অবধি আমি এটা ভাবছিলাম যে আমি সত্যিই অসুস্থ, কিন্তু যখন আমি সত্যিটা জানতে পারলাম that I'm not sick, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের থেকে দূরে সরে যাব। না হলে মা আমাকে এরকমই আনওয়ান্টেড ওষুধ, আনওয়ান্টেড ইনজেকশনস দিয়ে মেরে ফেলতো। আর মা আমায় মারবে তার আগে আমি মাকে মেরে ফেললাম। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল রাস্তা না। ছিল তোমার কাছে, রাস্তা ছিল। তুমি আমাদের কাছে আসতে পারতে, আমরা তোমাকে প্রোটেক্ট করতাম। স্যার, এটাও ভেবেছিলাম যে আমি কমপ্লেন লেখাবো, কিন্তু কিন্তু কি করে? আমার মা সবাইকে এমন ভাবে বিশ্বাস করিয়েছিল যে আমি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারি না, যে আমার মাথার ঠিক নেই, আমার কথার কোনো মানে নেই, আমায় যেন কেউ বিশ্বাস না করে। এরকম সিচুয়েশনে আমি কার থেকে হেল্প চাইতাম?
আমি জেনে গিয়েছিলাম যে এই অবস্থায় আমাকে বাঁচাতে কোনো হিরো তো আসবে না, তাই জন্য আমায় নিজের হিরো হতে হয়েছে, নিজেকে বাঁচাতে হয়েছে। তাই মেরে দিলাম নিজের মাকে। আমি সবার প্রথমে ফেক প্রোফাইল বানিয়েছিলাম আর অনেক মাস ধরে রাকেশের সাথে চ্যাট করছিলাম। ফাইনালিও আমার কথায় ভেসে গিয়েছিল আর রাজি হয়ে গেছিল আমাকে সাহায্য করার জন্য। তারপরে আমি আর রাকেশ মিলে আমার মাকে মেরে ফেললাম। কাজ হয়ে যাওয়ার পরে আমি আমাদের সোশ্যাল পেজে ওই পোস্ট আপডেট করেছিলাম। তারপরে আমরা রাকেশের গোডাউনে পৌঁছলাম। আমাদের পুলিশে ধরে ফেললে? আমরা ওই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গিয়েছিলাম, যেটা দিয়ে তুমি রাকেশকে খুন করেছিলে। আমরা সবাই তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম যে তুমি কত সাহসী একটা মেয়ে। এই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও লড়াই করে চলেছো তুমি বাঁচার জন্য। কিন্তু না, এবার তোমার উপর দয়া এই কারণে হচ্ছে, যদি তুমি এই অপরাধের রাস্তা বেছে না নিতে, তাহলে তোমার এই জীবনটাও অন্যদের মতন সুস্থ ও স্বাভাবিক হতো। আমরা আমাদের সিআইডির কেরিয়ারে এতদিন অনেক বড় বড় কেসের সমাধান করেছি, কিন্তু এই কেসে জানি না কেন কেস সমাধান করার বদলে সমস্যা বেড়ে যাচ্ছে। সেটা এই কারণে দয়া, সত্যিটার শুধুমাত্র একটাই রূপ হয়, শুধু একটাই এবং একই। আর এই কেসটাতে তো সত্যির তিনটে রূপ দেখা দিয়েছে, তিনটে রূপ। হ্যাঁ স্যার, আর এই তিনটে কেসের মধ্যে আসল সত্যিটা কি সেটাই জানতে হবে। এখানে এই তিনজনেই তো ওই মেয়েটাকে খুন হতে দেখেছে, কিন্তু কার সাক্ষী যে সত্যি, এর এর নাকি এর? তিনজনের সাক্ষী এক একজনের থেকে আলাদা। সেটাই তো। আর কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, এটাই প্রমাণ করবে যে আসল খুনি কে। দেখি সরুন। স্যার, আমার নাম গগন। আমি আপনাদের ফোন করেছিলাম। প্লিজ সরে যান। লাশের গায়ে কেউ হাত দেয়নি তো? না স্যার। স্যার, মনে হচ্ছে মার্ডারের আগে ওনার সাথে ধস্তাধস্তি হয়েছে। আশেপাশে তো এনার কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। হয়তো এই মেয়েটাকে অন্য কোথাও খুন করে লাশটাকে এখানে ফেলে গেছে। কিন্তু স্যার, খুনি লাশটাকে ফেলার জন্য এরকম খোলা একটা জায়গা বাঁচলো কেন? এখানে তো যে কেউ সহজেই দেখে ফেলবে। হতে পারে ওর কাছে টাইম ছিল না, তাড়াহুড়োতে লাশটাকে এইখানে ফেলে দিয়ে এখান থেকে চলে গেছে। স্যার, মনে হচ্ছে এই মেয়েটা পার্টি করতে গেছিল। ওর হাতে ক্লাবের স্ট্যাম্প রয়েছে, ক্লাব জেরি। ক্লাব জেরি? এইখানে আশেপাশে তো কোথাও ক্লাব দেখতে পেলাম না। মানে অনেক দূর থেকে আসছিল এই মেয়েটা। ফ্রেডি, তুমি এই জেরি ক্লাবের ব্যাপারে ডিটেলসে খোঁজ নাও। স্যার, হয়তো খুনি ওর সাথেই ক্লাবে ছিল আর তারপরে ওখান থেকে এখানে নিয়ে এসেছে। হতে পারে। লোকেরা প্রায় নেশা করার পরেই অপরাধ করে। তবে হাতাহাতির চিহ্ন দেখে তো মনে হচ্ছে না যে খুনের কারণ এটাই। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ডক্টর সালুখেই বলতে পারবেন মেয়েটা কি কারণে মারা গিয়েছে।
চেক করো। ডক্টর সালুকে কিছু জানা গেল এই হ্যাঁ, মেয়েটার তো ব্যাপারে? এই ব্যাপারটা একদম কনফার্ম যে এই মেয়েটা কালকে কোনো পার্টিতে গেছিল, কারণ এর পেট থেকে আমি কিছুটা মদ, কিছুটা ড্রাগ এইসব পেয়েছি। এর কি ড্রাগ ওভারডোজ হয়েছে নাকি? না পুরবি, এর মৃত্যুর কারণ ড্রাগ ওভারডোজ নয়। তাহলে এর মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে, কারণ এর দাঁতের মাঝখান থেকে আমি এই ব্রাউন কালারের কাপড়ের সুতো পেয়েছি। কিন্তু ডক্টর সালুখে, এই মেয়েটা তো ব্রাউন কালারের পোশাক পরেছিল না। আমি কখন বললাম ফ্রেডি যে এই মেয়েটা ব্রাউন কালারের পোশাক পরেছিল? ফ্রেডি, কেউ ব্রাউন কালারের কাপড় দিয়ে এর মুখটা চেপে ধরেছিল, এর শ্বাসরোধ করার চেষ্টা করেছিল, যার কারণে ওর মৃত্যু হয়েছে। আর ওই ব্রাউন কালারের কাপড় খুনির কাছে নিশ্চয়ই এখন থাকবে। কথা হচ্ছে ডক্টর সালুকে, এটা যদি খুনি ওর সঙ্গে এইসব করে থাকে যেটা আপনি বলছেন, ক্লাবের ভেতরে কিংবা ক্লাবের বাইরে, তাহলে মেয়েটা নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করবে, চেঁচিয়েছিল, চিৎকার করেছিল, কিন্তু তাহলে কেউ শুনলো না কেন? কেউ কিছু এই জন্য শুনতে পায়নি কারণ খুনি যখন ওকে খুন করছিল তখন ও অজ্ঞান ছিল। অজ্ঞান? হ্যাঁ, অজ্ঞান, কারণ এর পেটের মধ্যে আমি কফি পেয়েছি আর ওই কফিতে অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়া ছিল। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, তার মানে এই মেয়েটা একসাথে কফিও খেয়েছিল আবার মদও খেয়েছিল। সাধারণত ডিস্কো থেকে কফি পাওয়া যায় না, তার মানে হলো এর খুন ক্লাব থেকে বাইরে বেরিয়েই হয়েছে। একদম ঠিক দেওয়া, এইরকমই ঘটেছে, কারণ ওর মৃত্যুর সময় হচ্ছে রাত্রি 2টো থেকে 4টের মধ্যে। তার মানে ডক্টর সালুকে এটা একদম পাক্কা যে ওর মৃত্যু পার্টি থেকে বাইরে বেরিয়েই হয়েছে, কারণ ওই ডিস্কোটা বান্দ্রাতে আর ওর লাশটা পাওয়া গেছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে। কারেক্ট স্যার ক্লাব থেকে এই মেয়েটার ডিটেল জানতে পেরেছি। তাহলে কি জানা গেল? স্যার ওর নাম হলো তারা। আর কিছু? স্যার কাল রাতে ওখানে একটা প্রাইভেট পার্টি চলছিল, ও ওখান থেকে 11:15টার সময় বেরিয়েছে। রাত্রি 11:15টার সময়? স্যার এই তারা তো পার্টি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা ফোন কল এসেছিল আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল এখান থেকে। এক্সিটের ফুটেজটা দেখতে হবে। তারা ক্লাব থেকে বাইরে বেরোলো আর ওর পেছনে পেছনে 2-3 জন লোকও ক্লাব থেকে বাইরে বেরিয়ে গেল। স্যার হয়তো খুনি এদের মধ্যে থেকেই কেউ। স্যার হ্যাঁ, কাল রাতে যারা পার্টিতে এসেছিল তারা ওয়েট করছে। চলো দেখি। স্যার তাহলে আপনি এই ক্লাবের ম্যানেজার? হ্যাঁ স্যার। কাল রাত্রে এখানে যে প্রাইভেট পার্টিটা ছিল ওটা কে দিয়েছিল? স্যার মিস্টার জন। হ্যাঁ স্যার, পার্টি তো আমিই রেখেছিলাম, কিন্তু আমি এখনো মানতে পারছি না যে তারা আমাদের মধ্যে আর নেই। আপনি তারাকে কিভাবে চেনেন? তারা আমার কলেজের বন্ধু, 2 বছর ধরে ও আমেরিকাতেই থাকতো, আর 2 দিনের মধ্যে আমেরিকা ফেরত যাওয়ার কথাও ছিল। ও, তাহলে ওকে আমেরিকা থেকে এখানে একা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, ওর বিয়ে ছিল ওখানে, তো ওর হবু শাশুড়ির সাথেও এখানে এসেছিল। তো ওই দুজন আপনাদের মধ্যে কারোর সাথে ছিল? না ম্যাম, ওরা কান্দিওয়ালির একটা হোটেলে উঠেছিল। স্যার অ্যাকচুয়ালি তারা না, ও পার্টিতে আরো কিছুক্ষণ থাকতে চেয়েছিল কিন্তু ওর একটা ফোন এলো আর ও চলে গেল। আপনি কে? স্যার আমি সোনিকা, তারার ফ্রেন্ড। ও, কাল রাত্রে তারা যখন ক্লাব থেকে বাইরে গেছিল সঙ্গে কে গেছিল? কাল রাত্রে তারার সঙ্গে ক্লাবের বাইরে কে গেছিল? দেখো, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমরা এখানকার সিসিটিভি ফুটেজ দেখে নিয়েছি। স্যার স্যার আমি গেছিলাম তারার সঙ্গে। আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে বলুন, ক্লাব থেকে বেরিয়ে তারার সঙ্গে এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি তারাকে পার্টি ছেড়ে যেতে হতো, সো তাই আমি ভাবলাম যে ওকে ড্রপ করে দেবো আমার গাড়িতে। তার মানে আপনি সেই শেষ লোক যে তারাকে জীবন্ত দেখেছিল? হ্যাঁ, দেখো মায়াঙ্ক, তুমি একদম বুঝতেই পারছো না যে তুমি কত বড় ঝামেলায় ফেসে আছো। স্যার আমাকে যেতে দিন স্যার, আমি নির্দোষ স্যার। না, তুমি নির্দোষ নয়। তারা তোমার সাথে বেরিয়েছিল ওই পার্টি থেকে, কিন্তু ওর যেখানে পৌঁছানোর কথা ছিল ও সেখানে পৌঁছায়নি, আর পরের দিন সকালবেলায় ওর লাশ পাওয়া যায়।
এর মানে বুঝতে পারছো তুমি? সব সন্দেহ তোমার উপর এসে পড়ছে, শুধুমাত্র তোমার উপর। স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, তার আগে খুন আমি করিনি স্যার। স্যার, আমি আপনাদের কি করে বিশ্বাস করাবো বুঝতে পারছি না স্যার। শুরু থেকে বলো কি হয়েছিল। আমি তো তার আগে সাহায্য করতে চেয়েছিলাম। কুন্দন, এই লোকটা আমায় কোনোদিন ভালোভাবে বাঁচতে দেবে কি দেবে না? বলেছিলাম না আমাকে কোনোদিন ফোন করবে না। আমি এটা বলবার জন্য তোমাকে ফোন করেছি যে তুমি আবার যে বিয়ে করবার স্বপ্ন দেখছো না, ওটা শুধু স্বপ্নই হয়ে থেকে যাবে। আমি যাচ্ছি তোমার হোটেলে তোমার শাশুড়ির সাথে কথা বলতে, ওনাকে গিয়ে সবকিছু বলে দেবো। খবরদার যদি তুমি এরকম করেছো। কুন্দন, হ্যালো, আমাকে যেতে হবে। তারা, কি হয়েছে? মায়াঙ্ক, আমি যাচ্ছি, আমাকে আর্জেন্টলি হোটেলে যেতে হবে। তারা, আমি তোমাকে আমার গাড়িতে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। কি হলো? আই থিঙ্ক পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল শেষ হয়ে গেছে? এবার আমি হোটেলে কি করে পৌঁছবো? মায়াঙ্ক, আমার ফোনের ব্যাটারিও ডেড হয়ে গেছে। তারা, ডোন্ট ওয়ারি, আমি মেকানিককে ফোন করছি। চন্দু ভাই, আমার চার্চ রোডে গাড়ির পেট্রোলটা শেষ হয়ে গেছে। তাহলে তুই পেট্রোল নিয়ে চলে আয় না, অ্যাজ সুন অ্যাজ পসিবল। 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? অত সময় নেই মায়াঙ্ক, আমি কারোর থেকে লিফট নিয়ে নিচ্ছি। হ্যাঁ তারা, কথা শোনো। তারা 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 কথাটা বোঝবার চেষ্টা করো, এত রাতে লিফট নেওয়া উচিত নয়। মায়াঙ্ক, আমি অলরেডি লেট হয়ে গেছি। বলো মা। আপনি আমায় কান্দিবালি অবধি পৌঁছে দেবেন? খুব আর্জেন্ট আছে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, এসো পেছনে বসে পড়ো। মায়াঙ্ক, আমি তোকে হোটেলে পৌঁছে ফোন করছি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি তুমি যা বলছো সব সত্যি বলছো। তাহলে এটা বলো, যে গাড়িতে তারা লিফট নিল ওই গাড়ির নম্বর কত ছিল? স্যার, আমি গাড়ির নাম্বার তো নোট করতে পারিনি। অদ্ভুত ব্যাপার। কিরকম বন্ধু তুমি? একদিকে বলছো যে তোমার তারার জন্য খুব চিন্তা হচ্ছে, আর অন্যদিকে ও একটা অচেনা গাড়িতে করে চলে গেল, তুমি তার নাম্বারটাও নোট করোনি? স্যার, ওই সময় মেজাজ এত খারাপ ছিল, কিছু মাথাতেই আসছিল না, তাই গাড়ির নাম্বার নোট করতে পারিনি। তো তারাকে ফোন করে জিজ্ঞেস তো করতে পারতে কেউ ঠিকঠাক হোটেলে পৌঁছেছে কিনা, নাকি তুমি সেটারও প্রয়োজন বোধ করোনি? আমি আপনাদের বলছি তো যে তারার মোবাইলের ব্যাটারি পুরো লো হয়ে গিয়েছিল। তো ও হোটেলে গিয়ে চার্জ দিয়ে নেবে? কোনো সাধারণ মানুষ এটাই ভাববে যে আমি ওকে পরে ফোন করে জিজ্ঞাসা করে নেবো। এটা তুমি করোনি কেন? স্যার, আমি ভেবেছিলাম ও নিজেই হোটেলে পৌঁছে ফোন চার্জ দিয়ে আমাকে কল করবে। ঠিক আছে, এখন তুমি যেতে পারো, তবে তোমার গাড়িটা এখানে রেখে যেও, আমরা চেক করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ দয়া। কি মনে হচ্ছে স্যার, এই ছেলেটা সত্যি কথা বলছে না মিথ্যে? গোলমাল আছে দয়া, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। একদিকে ওর বন্ধুর এতটা কেয়ার করে, একটা পার্টি মাঝখানে ছেড়ে দিয়ে ওকে বাড়ি পৌঁছে দিতে যায়, আর একদিকে এতটাই কেয়ারলেস ওর বন্ধুকে ও কোনো অচেনা লোকের গাড়িতে বসিয়ে পাঠিয়ে দেয়, আর এটাও খোঁজ নেওয়ার চেষ্টা করে না যে ওর বন্ধু আদৌ সঠিক জায়গায় পৌঁছেছে কি না। হ্যাঁ স্যার, কিছু গন্ডগোল তো আছেই এই মায়াঙ্কের ব্যাপারে। সিলভার রঙের গাড়ি ছিল না যেটাতে ও পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, বলছিল যে ওর মধ্যে কোনো বয়স্ক স্বামী স্ত্রী বসেছিল। সেটা নয়, ঠিক আছে, আমি ওর সত্যিটা শুনে নিয়েছি, কিন্তু এবার তারার প্রথম স্বামী কুন্দন, ও কি বলতে চায় আমাদের শুনতে হবে। চলো। স্যার, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন স্যার? স্যার, আমি কি করেছি? 1 মিনিট বসো। স্যার, তারা আমাকে বলেছিল যে আমার অপেক্ষা না করতে, তাই আমি শুয়ে পড়েছিলাম। আর সকাল 6টায় যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি দেখলাম তারা তো বাড়িতেই আসেনি। আর আমি কি করে জানবো যে এরকম কিছু হয়ে যাবে? স্যার, এই মেরেছে হয়তো তারা ম্যাডামকে।
কালো আমাদের হোটেলে ভাঙচুর করেছিল আর সকলের সামনে খোলাখুলি বলেছিল ও তারাকে খুন করে ফেলবে। তারা কুমার কোন রুমে আছে? আপনি কে? কুন্দন। সরি স্যার, আমরা আমাদের গেস্টের কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবো না। দেখুন, আমি ওনার স্বামী আর আমার পুরো অধিকার আছে এটা জানবার যে উনি কোন রুমে আছে। তো আপনি তাড়াতাড়ি ওর রুমের নাম্বারটা আমাকে বলুন, তাড়াতাড়ি। দেখুন, এমনিতেই উনি এখন নিজের রুমে নেই। গুড। আমি ওর সাথে কোনো কথাও বলতে চাই না। ওর সাথে যে লেডি আছে আমি তার সাথে কথা বলতে চাই। সরি স্যার, আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। আমাকে আমার সাহায্য নিজেকেই করতে হবে। গুড। এ কি করছেন আপনি? এ কি কিরকম বদমাইশি এটা? আরে এটা কি ছেড়ে দিন হচ্ছে আমাকে। নাকি? আরে ছাড়ুন, ছাড়ুন এটা, ছাড়ুন, ছাড়ুন, সিকিউরিটি ছাড়ুন এটা। চলুন বাইরে চলুন। ওকে বলে দেবেন ওকে ছাড়বো না আমি, প্রাণে মেরে দেবো। আরে চলুন। আর ডাইভার্স তো চলুন কিছুতেই বাইরে দেবো না। চলুন। কি বলছো? সত্যি কথা? হ্যাঁ স্যার, সত্যি। স্যার, আমি তারাকে ফোন করে বলেছিলাম যে ওর হবু শাশুড়িকে আমি সবকিছু বলে দেবো আর সবকিছু ফাঁস করে দেবো। আর এনার হোটেলে আমি ভাঙচুর করেছিলাম আর স্যার ধমকিও আমি দিয়েছিলাম। কিন্তু স্যার এর মানে এটাই নয় যে আমি ওকে মেরেছি। স্যার ওকে অন্য কেউ মেরেছে। তারা আমার থেকে এত বড় সত্যি গোপন করলো, আর আমি ওকে একটা খুব ভালো মেয়ে ভাবতাম, আর ও আমাকেই ধোকা দিল। ভালো মেয়ে? কেউ আমাকে জিজ্ঞেস করুক, ওর ওর স্বামীকে জিজ্ঞেস করুক। স্যার ছোট ছোট ব্যাপারে ঝগড়া করতো আর কয়েকবার আমার উপর হাতও তুলেছে। সেই কারণে তুমি ওকে প্রাণে মেরে স্যার দিলে? আমি ওকে মারিনি, আমি আগেও বলেছি আপনাকে। স্যার আমি ওর অপেক্ষা করছিলাম হোটেলের বাইরে, কিন্তু ও হোটেলে আসেইনি। কিন্তু ওয়াচম্যান তো বলছিল যে ও তোমাকে হোটেলের বাইরে কোথাও দেখাইনি। স্যার ও বললো আর আপনি মেনে নিলেন। আর স্যার হতেই পারে ওর ডিউটি ঠিক করে করেইনি। আর স্যার আপনিও আপনার ডিউটি ঠিক করে করছেন না। আমাকে যেতে দিন। সিআইডি কে তার ডিউটি শেখানোর চেষ্টা করো না, বুঝেছো? বস্তাবে। পঙ্কজ, একে ভেতরে বসাও আর ততক্ষণ বসিয়ে রাখো যতক্ষণ না জানা যায় যে আসল খুনিটা কে। স্যার 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 আপনি যদি 6 মাস ধরে খুনিকে ধরতে না পারেন তাহলে আমি কি 6 মাস ধরে ভিতরে আটকে থাকবো? স্যার 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 যদি সত্যি কুন্দন হোটেলের বাইরে ছিল তাহলে খুনি কে হতে পারে? হয়তো মায়াঙ্ক। দেখি ওর গাড়ি থেকে কি প্রমাণ পাওয়া যায়। ম্যাচ হয়ে গেছে স্যার। কার? হ্যান্ড ব্রেক থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা তারার। অদ্ভুত ব্যাপার। হ্যান্ড ব্রেকে তারার আঙুলের ছাপ, গাড়ির লেফট সাইডের ম্যাটে শুকনো রক্ত। সারিকা গাড়িটা যদি ও চালিয়ে থাকে তাহলে তারা কেন হ্যান্ড ব্রেক টানতে যাবে? আর চোট তারা লেগেছে, ওর নয়, রাইট? সারিকা এক কাজ করো, ওই আঙুলের ছাপ আর এইটা, এই শুকনো রক্তটা, এই দুটো আমরা ল্যাবে নিয়ে যাচ্ছি। ওখানে টেস্ট করার পর জানা যাবে যে এই শুকনো রক্তটা কার। এই দেখো সারিকা, ডিএনএ রিপোর্টটা এই কথাই বলছে যে এই মেয়েটে যে রক্তটা পাওয়া গেছিল এই রক্তটা তারারই তো। আর হ্যান্ড ব্রেকে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সেটাও তারার। তার মানে হচ্ছে ব্যাপারটা এই ঘটেছিল সারিকা, তারা হ্যাঁচকা দিয়ে হ্যান্ডব্রেকটা টেনেছিল, ওর নাকে চোট লেগেছিল আর নাক থেকে রক্তটা ম্যাটের উপর গিয়ে পড়েছিল। তার মানে মায়াঙ্ক মিথ্যে কথা বলছিল। বলো আমাকে, গাড়িটা তুমি চালাচ্ছিলে নাকি তারা? স্যার গাড়ি আমি চালাচ্ছিলাম। মিথ্যে! আরো একটা মিথ্যে বলছো। যদি তুমি গাড়িটা চালাচ্ছিলে তাহলে তারার আঙ্গুলের ছাপ কি করে হ্যান্ড ব্রেকে পাওয়া যায়? স্যার জানি না স্যার। তারার রক্ত কি করে আমরা গাড়িতে পাই? কি করে পেলাম বলো? এ সব কিছুর একটাই মানে, তুমিই তারাকে মেরেছো। স্যার স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার স্যার আমি ভুল করে ফেলেছি স্যার। তারাকে আমি মারিনি স্যার। স্যার
আমি সামান্য মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছো? তোমার এসব কি মনে হচ্ছে? হ্যাঁ, একটা মেয়ে মারা গিয়েছে, বুঝতে পেরেছো? স্যার আই এম সরি স্যার। স্যার প্রমিস, এবার যা কিছু বলবো সব সত্যি বলবো। তাহলে বলো তাড়াতাড়ি। জীবন সবাইকে খুশি হওয়ার জন্য দ্বিতীয় সুযোগ দেয় না, আর আমি সেই সুযোগ পেয়েছি। আমি সেটা হারাতে চাই না মায়াঙ্ক। ডোন্ট ওয়ারি তারা, কিছু সমস্যা হবে না। তুমি কুন্দনকে চেনো না মায়াঙ্ক? যদি ও আমার হবু শাশুড়ি মাকে সবকিছু বলে দেয় তাহলে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ও গড, আমার ফোনের ব্যাটারিটা এখনই শেষ হওয়ার ছিল। মায়াঙ্ক প্লিজ তোমার ফোনটা একটু দেবে? হ্যালো, ও ইয়া, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ দেখুন, যদি আমার সাথে বা আমার শাশুড়ি মার সাথে কেউ দেখা করতে আসে প্লিজ আপনি তাকে ফেরত পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ওনার শরীরটা একদম ভালো নেই, আর আমি চাই না ওনাকে কেউ ডিস্টার্ব করুক। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মায়াঙ্ক একটু তাড়াতাড়ি চলো না। তারা, তোমার কি মনে হয় না তুমি একটু বেশি দ্রুত এগোচ্ছ? আই মিন, কখনো না কখনো উনি সত্যি কথা তো জানতে পারবেন, তাহলে তুমি ওদের ধোঁয়াশায় কেন রাখছো? মায়াঙ্ক প্লিজ, আমি জ্ঞান শুনতে চাই না। হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি চলো আর আমায় হোটেলে পৌঁছে দাও। দেখো তারা, তুমি জানো যে আমি তোমাকে কলেজের সময় থেকে পছন্দ করি আর তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি যতটা কলেজের সময় ভালোবাসতাম। সো মায়াঙ্ক, আমার এখানে সাজানো জীবন তছনছ হয়ে যাচ্ছে আর তুমি আমায় প্রপোজ করছো। দেখো তারা, তুমি আমাকে ভুল মায়াঙ্ক বুঝছো। প্লিজ গাড়ি থামাও। তারা, বাচ্চাদের মতো কথা বলো না। ও গড, তারা তুমি ঠিক আছো? মায়াঙ্ক প্লিজ, আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। তারা, আই এম সরি, আমার ইন্টেনশন ছিল না তোমাকে হার্ট করার। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা কথাটা শোনো। তারা, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আমি জানি। মায়াঙ্ক প্লিজ ছেড়ে দাও। তারা, এই লিফট নেওয়া ঠিক নয় এত রাতে। মায়াঙ্ক, please! এরা কে কারা আমরা জানি না। হ্যাঁ বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? খুব আর্জেন্ট, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসুন। আরে কি করছো কি এসব? আসুন বসুন। তারা, তুমি এভাবে কি করে যেতে পারো? স্যার, আমি ভাবতে পারিনি যে ভালোবাসার পরিণতি এত সাংঘাতিক হবে। তার মানে ওটাও মিথ্যে ছিল যে তারা এজেড কাপলদের সঙ্গে গাড়িতে গিয়েছিল? স্যার, ওটা সিলভার কালারের গাড়ি নয়, বরং হোয়াইট কালারের এসইউভিতে গেছিল। দুটো ছেলে আর একটা মেয়েও ছিল স্যার। আচ্ছা, সময়টা কি তোমার মনে আছে? রাত 12টার ঘটনা স্যার। রাত্রি 12টার সময়? ঠিক আছে পুরবি, ট্রাফিক সিগন্যালে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলোর ফুটেজ চেক করো, দেখো 12টা সোয়া 12টার সময় এরকম কোনো গাড়ি ওখান দিয়ে গিয়েছিল কিনা। আর যদি না গিয়ে থাকে তাহলে একে জেলের ভেতরে পুরে দাও। স্যার, হ্যাঁ, স্যার রাত্রির 12টা সাড়ে 12টা নাগাদ ওই রাস্তা থেকে একটা সাদা রঙের এসইউভি পাস তো করেছিল। আরটিও থেকে ওর ডিটেলটা পেয়ে গেছি। গুড। এবার ওই গাড়ির মালিককে আর ওই গাড়িতে যে কয়জন বসেছিল ওদের সবাইকে। ZX05 ZX8596, এটা কি তোমার গাড়ি? স্যার গাড়িটা তো আমার নামেই, কিন্তু আমরা 3 ভাই বোন মিলে একসাথেই ব্যবহার করি স্যার। কেন স্যার, এই নম্বরে গাড়ি রাখা কি কোনো অপরাধ নাকি? গাড়ি রাখাটা কোনো অপরাধ নয়, কিন্তু তোমাদের ইনফরমেশন আছে আমাদের কাছে। গত 10 বছরে 5 বার জেলে গিয়েছো, কখনো চুরি, কখনো ডাকাতি, লুটপাট, অনেক রকমই রেকর্ড আছে তোমাদের বিরুদ্ধে। স্যার, এসব তো অনেক পুরনো কথা। যখন আইন আমাদের রিহ্যাব সেন্টার পাঠিয়েছিল আমাদের তো চিন্তা ভাবনাই বদলে গেছে। হ্যাঁ স্যার, আমরা তো একদম বদলে গেছি। আমরা তো 2 বছর ধরে কোনো বাজে কাজ করিনি। একদম স্যার, আমরা একদম ভদ্র নাগরিক হয়ে গেছি স্যার। ঠিক আছে, তো আমার প্রিয় ভদ্র নাগরিকগণ, এবার এটা একটু দেখো। এই মেয়েটার ব্যাপারে তোমরা কি জানো বলে ফেলো। একে তো আমরা লিফট দিয়েছিলাম, এর সাহায্য করেছিলাম আমরা স্যার। তারা, এরকম লিফট নেওয়া উচিত নয়। প্লিজ মায়াঙ্ক ছেড়ে দাও তুমি। হ্যাঁ
বলুন। আপনি আমায় কান্দিবালি পর্যন্ত পৌঁছে দেবেন, খুব আর্জেন্ট, প্লিজ। আসুন, বসুন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমাকে লিফট দিলেন। দ্যাটস ওকে, ইউ আর ওয়েলকাম। এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খুব চিন্তিত লাগছে। এটা কি হয়েছে তোমার? না কিছু না, ওই আপনি একটু প্লিজ তাড়াতাড়ি যাবেন, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ ম্যাডাম, চালাচ্ছি তো, আপনি টেনশন করবেন না। ওই ট্যাঙ্ক ফুল করে দে। আপনারা গাড়ি এখানে কেন দাঁড় করালেন? ম্যাডাম 5 মিনিট গাড়ি এখন এখানেই থাকবে, ফিউল করতে হবে আর আমাদের কিছু জিনিসপত্রও কিনতে হবে। চলো চলো। চল। ও হ্যালো, শুনুন, আপনারা এগুলো পরে করতে পারবেন না? প্রথমে আমাকে পৌঁছে দিন, আমার লেট হয়ে যাচ্ছে। ও হ্যালো ম্যাডাম, এক তো আমরা আপনার সাহায্য করছি আর উল্টে আপনি আমাদের উপর ডোয়াব দেখাচ্ছেন। সাহায্য করছো না দয়া করছো? আমার লাগবে না তোমাদের সাহায্য, আমি ট্যাক্সি করে নেব। আরে চিন্তা করছো কেন? এত রাতে কোথায় ট্যাক্সি পাবে? আরে যেতে দে ভাই ওকে, এই করে নে ট্যাক্সি। মোহিনী যেতে দে, যেতে দে। রিল্যাক্স, রিল্যাক্স গাইস। এ একটা মেয়ে, রাস্তাটা সেফ নয়। আমাদের সাথে থাকো, সুরক্ষিত থাকবে। আর জিনিসগুলো নিতে 5 মিনিট লাগবে। বললাম না আপনাদের আমার কাছে টাইম নেই। আপনারা আপনাদের জিনিস কিনুন, আমি চললাম। আরে ভালো হয়েছে গেছে, আমরা কেন ওর ন্যাকামি সহ্য করব? চল 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 চল। আচ্ছা, কিছুক্ষণ আগেই তোমরা বললে যে ওই মেয়েটার চোট কি করে লাগলো সেসব নিয়ে তোমরা খুব চিন্তিত ছিলে, আর তারপর হঠাৎ করে তোমরা ওকে ছেড়ে চলে এলে। কি করতাম স্যার, আমরা তো চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু দাঁড়ালোই না। হ্যাঁ স্যার, ওরই যাবার তারা ছিল। আচ্ছা, কোথায় ওকে কোন পেট্রোল পাম্পে নামিয়ে দিয়েছিলে? স্যার কিছু জিজ্ঞেস করছে। হ্যাঁ 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 স্যার, ওই কালীবান চকে। কটার সময় নামিয়েছিলে? 12:30টার সময় স্যার। 12:30? সত্যি বলছো? ইয়েস স্যার। স্যার কি এরা তো বলছে রাত 12:30টার সময় তারাকে ওখানে নামিয়ে দিয়েছিল। শালুকের কথা অনুযায়ী তারার মৃত্যু রাতে 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। স্যার যদি সত্যি এরা 12:30টার সময় তারাকে ছেড়ে দিয়ে থাকে, তাহলে ওই 1.5 ঘন্টায় তারার সাথে কি এমন হয়ে গেল? পেট্রোল পাম্প, ওই পেট্রোল পাম্প থেকেই খবর পাওয়া যাবে কি হয়েছিল ওই মুহূর্তে। না স্যার, আপনারা ওই 3 জনের কথা একদমই বিশ্বাস করবেন না, ওরা মিথ্যে কথা বলছে। তুমি বলতে চাইছো তারাকে ওরাই খুন করেছে? করেছে তো বলছি না, কিন্তু করতেই পারতো। দেখো ভাই, এত ইনিয়ে বিনিয়ে কথা বলো না, যা বলার সোজাসুজি বলো। এক মিনিট, এই ওনাকে ডাকো তো একটু। উর্মিলা, হ্যাঁ এই ঘড়িটা তো, এটা তো তারা পড়েছিল, আপনার কাছে কি করে এলো? এই ঘড়িটা না আমাকে স্যার ওই মেয়েটা দিয়েছিল। সিআইডি কে মিথ্যে কথা বলছো? উনি মিথ্যে বলছেন না, আমি আপনাদের সবকিছু প্রথম থেকে বলছি। শুনুন, আমি খুব মুশকিলে পড়ে গেছি, আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কিরকম সাহায্য? আমি ওনাদের থেকে লিফট নিয়েছিলাম, কিন্তু ওনারা খুব সাংঘাতিক লোক, ওনারা আমার ক্ষতি করতে চাইছেন। আমি কিছুক্ষণের জন্য এখানে লুকিয়ে যাই। না না, আমরা কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। কিছুক্ষণের জন্যই। আপনি আপনি এই
ঘড়িটা রেখে দিন, এর দাম 3 লাখ টাকা। কিন্তু প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য এখানে লুকোতে দিন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখানেই লুকিয়ে পড়ুন। থ্যাংক ইউ। আপনি বাইরে চলে আসুন। আজ আপনারা আমার জীবন বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আর একটা সাহায্য করে দিন, আমার একটা ফোন করার আছে। আপনি পুলিশকে কেন ডেকে নিচ্ছেন না? না না না, ওই ওই আমার কিছু এমন প্রবলেম আছে যার জন্য আমি পুলিশকে ইনফর্ম করতে পারবো না। ব্যাস একটাই ফোন করার আছে আমার, একটাই ফোন করব। অন্য নাম্বারে ট্রাই করে দেখি। এই ফোনটা কেন কেউ তুলছে না? হ্যালো, হ্যাঁ আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ আমাকে এখান থেকে নিয়ে যাও, আর যখনই এখানে পৌঁছবে আমাকে এই নাম্বারেই কল ব্যাক করবে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আসছি। আমার বন্ধু এসে গেছে গাড়ি নিয়ে। আমি আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওই তারাকে ওর কোন বন্ধু নিতে এসেছিল এখানে? স্যার, ওনার গাড়ি তো বাইরে মেইন রোডের উপর দাঁড়িয়েছিল, তো আমি না গাড়িকে দেখেছি না আর কাউকে দেখেছি। তার মানে কেউ বন্ধুর বেশে আসে আর তারাকে খুন করে পালিয়ে যায়। স্যার, এরকম বন্ধুর থেকে তো শত্রু অনেক ভালো। শত্রু হোক বা বন্ধু যেই থাক না কেন, সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। বলো, কি করতে যাচ্ছিলে তোমরা তার সঙ্গে? তাড়াতাড়ি বলো। কিচ্ছু নয় স্যার। কিছু না কিভাবে? হ্যাঁ, তারা সবকিছু শুনে ফেলেছিল, সবকিছু শুনে ফেলেছিল তোমাদের প্ল্যানিং এর ব্যাপারে। কেন কেন মারলে তারাকে? কেন মেরেছো তোমরা তারাকে? স্যার সত্যি কথা বলছি, আমরা মারিনি। তাহলে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে তারাকে? স্যার, মনে হয় ওর স্বামী। স্বামী? ইয়েস স্যার। তোমরা কি করে জানলে যে ও বিবাহিত? স্যার, ও যখন ফোনে কথা বলছিল আমরা শুনে নিয়েছিলাম। ওই দেখো, ফোনে কথা বলছিল সেটা তোমরা শুনেছিলে, কিন্তু তুমি তো বলেছিলে ওই সময় তোমার গাড়িতে তোমাদের ব্যান্ড বাজছিল, মিউজিক বাজছিল, এই জন্য তোমরা কোনো কিছু শুনতেই পাওনি, তাই না? কে? মিথ্যে কথা বলেছিলাম স্যার, গাড়িতে কোনো মিউজিক ছিল না। আসলে হলো এমন যে, এক্সকিউজ মি, আমি আপনার ফোনটা ইউজ করতে পারি? আমার একটা আর্জেন্ট কল করার আছে আর আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইয়া শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ তারা কুমার, রুম নাম্বার 603 থেকে। হ্যাঁ, দেখুন কুন্দন কুমার নামের কেউ যদি আমার মাদার ইন লর সাথে দেখা করতে আসে তো প্লিজ আপনি ওনাকে দেখা করতে দেবেন না। ম্যাডাম, কিরকম ধরনের অতিথি আসে আপনার কাছে? এই কুন্দন তো পুরো গন্ডগোল পাখি রেখেছে, সব জিনিস ভেঙে ফেলেছে, হোটেলে লোকসান করে দিয়েছে, কম্পিউটারে মনিটর ভেঙে দিয়েছে, সিকিউরিটিকে ডেকে ওকে বাইরে বার করে দিতে হলো। আই এম রিয়েলি সরি, কিন্তু উনি আমার কোনো গেস্ট বেস্ট নয়। আমি ওনাকে নিয়ে খুব প্রবলেমে আছি। ম্যাডাম, আমি পুলিশে কমপ্লেন করছি। না না, আপনি পুলিশে কমপ্লেন করবেন না। আপনার যা যা ক্ষতি হয়েছে 1 লাখ 2 লাখ 3 লাখ যতটা, আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। আপনি প্লিজ পুলিশ ইনফর্ম করবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভাই, ট্যাঙ্ক ফুল করে দে। এত সময় নেই আমার কাছে।
যদি আপনারা আমার সাহায্য করতে চান তাহলে প্লিজ ঠিক করে করুন। প্লিজ আমাকে তাড়াতাড়ি ওখানে পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুধু 2 মিনিট, তুমি শান্ত হয়ে যাও। শান্ত হব? কি করে শান্ত হব? আপনারা আমার প্রবলেম কেন বুঝতে পারছেন না? এক্সকিউজ মি, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাই আমার মনে হচ্ছে যে অনেক বড় জ্যাকপট হাতে লেগেছে। মেয়েটা নিজেই ফেসে গেছে জালে। ঠিক বলেছিস। খুব বড় লোকের মেয়ে। এটিএম নিয়ে যাব, পয়সা বের করাবো, ঘড়ি আর গয়নাও নিয়ে নেবো। তারপর আমরা ভাববো যে ওকে নিয়ে কি করব। ও ঠিক বলছে ভাই। অনেকক্ষণ তো হলো, এ এখনো আসছে না কেন? কোথায় চলে গেল? মোহিনী, তুই যা একটু ওয়াশরুমটা দেখে আয়। কোথায় গেল বলতো? ভাই প্ল্যানিং ফেল যেন না হয়। অনেক দিনের পরে কোনো মেয়ে ফেসেছে ভাই। আরে ওয়াশরুমে তো কেউই নেই। কি ও আমাদের উপর সন্দেহ করলো না তো? ভালো একটা মাছ জালে ফাঁসছিল, হাত থেকে বেরিয়ে গেল। আরে ঠিক আছে ছাড়, চলে গেছে না, চল তাড়াতাড়ি কর। আমি সত্যি বলছি স্যার, আমাদের উদ্দেশ্য শুধু ওর টাকা লুট করবার ছিল। আমরা না আজ পর্যন্ত কারণ মার্ডার করেছি আর না করবো স্যার। বা এমন কিছু ঘটেছে যেটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। কিছু একটা আছে, কিন্তু কি বুঝে উঠতে পারছি না। পুরবি, একটা কাজ করো তো, যে কয়জন সাসপেক্ট আছে না তাদের সবার ফটো বোর্ডে লাগিয়ে দাও। স্যার, এই হলো আমাদের 2 দিনের ইনভেস্টিগেশনের রেজাল্ট। 3টে আলাদা আলাদা সত্যি। খুনি একজন, গল্প 3টে। ময়ঙ্ক, কুন্দন আর এই অপরাধী 3 ভাই বোন। আর এই 3 জনই একই কথা বলছে যে ওরা তারাকে মারেনি। কিন্তু অভিজিৎ, একটা কথা তো পরিষ্কার যে এদের মধ্যে কেউ তো একজন আছে যে মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, আর এই মিথ্যেবাদী মানুষটা হলো ময়ঙ্ক। কি? ময়ঙ্ক? কিভাবে? পেট্রোল পাম্পের টেলিফোন রেকর্ড চেক করে নিয়েছে। সেই রাত্রে ও সাহায্যের জন্য 3 জনকে ফোন করেছিল, জন, ময়ঙ্ক আর রয়। আর স্যার এই মায়াঙ্ক ফোন তুলেছিল। হ্যালো, হ্যাঁ আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। তার মানে ওই রাতে তারাকে পিক আপ করতে এই মায়াঙ্কি গিয়েছিল। পঙ্কজ, এদের সবাইকে নিয়ে এসো বিরোধে। কি হলো স্যার? খুন কে করেছে জানা গেল কি স্যার? হ্যাঁ, জানতে পেরেছি। খুনি সেই যে তারাকে শেষবারের মতো জীবিত দেখেছিল। ওর বন্ধু, যার কাছে ও ফোন করে সাহায্য চেয়েছিল। কি মায়াঙ্ক, ঠিক বললাম তো আমি? পঙ্কজ, একে হাত কড়া পরিয়ে দাও। না না স্যার, না, আমি মারিনি তারাকে। না, আমার কাছে ওর কোনো কল এসেছিল। স্যার, আমি তো ওই দিন তারাকে ড্রপ করে সকাল 9টা অবধি ঘুমোচ্ছিলাম। স্যার, সত্যি বলছি আমি। তারা কি তোমাকে কোনো ফোন করেনি? ও কার সাথে কথা বলেছিল? পেট্রোল পাম্প থেকে। পুরো রেকর্ড চেক করেছি আমরা পেট্রোল পাম্প থেকে। তোদের দুজনের মধ্যে কেউ আমার ফোন তুলেছিলি? না, আমরা তো তোর মতো মদ খেয়ে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের তো কথা বলারও ক্ষমতা ছিল না। দেখো, বেশিক্ষণ তো তোমরা মিথ্যে কথা বলতে পারবে না। প্রত্যেকেরই লাই ডিটেক্টর টেস্ট হবে। না বস, হয়তো তার দরকার পড়বে না, কারণ তারাকে খুনটা কোনো ছেলে করেনি, কোনো মেয়ে করেছে। মেয়ে করেছে? এদিকে এসো। দেখো, এটা এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো? দেখো বস, আমি তোমাদের বলেছিলাম না যে তারার দাঁতের ফাঁক থেকে আমি ব্রাউন কালারের সুতো পেয়েছিলাম? ওই কাপড়ের সুতোটা আছে, তার মানে এটা কি? ওই সুতো থেকে আমি একটা ফিমেল পারফিউমের ড্রেস পেয়েছি। কে হতে পারে এই মেয়েটা? আর স্যার, এইরকম মেয়ে যে মায়াঙ্কের ফোন তুলতে পারে রাতে। পুরবি, তুমি জানো তো কি করতে হবে? হ্যাঁ স্যার। শ্বশুরবাড়ি
বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ম্যাডাম। তোমাদের সকলের সত্যিটা আমরা শুনেছি। প্রত্যেকের আলাদা আলাদা সত্যি, আলাদা আলাদা, কিন্তু সত্যি শুধুমাত্র একটাই হয়। আর এই সত্যিটা বলেছে আমাদের সন্দীপ। বলুন না স্যার, খুনিকে কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। পাওয়া গেছে? হ্যাঁ, পেয়ে গেছি। আর ওকে দেখে তোমরা সবাই কিন্তু অবাক হয়ে যাবে, বিশেষ করে মায়াঙ্ক, তুমি। স্যার কেউ এ হচ্ছে সে। চলো। সোনিকা? সোনিকা, তুমি মেরেছো তারাকে? হ্যাঁ, এই মেরেছে। আর তোমার ফোন তুলে কথাও বলেছে তারার সঙ্গে। আমি তারাকে মারতে চাইনি, কিন্তু ও তোমার আর আমার মাঝে আসছিল। আর তুমিও তো শুধু তারাকে ভালোবাসো, যখনই দেখো তারা তারা তারা। আমি তোমাকে আমার গাড়িতে করে হোটেলে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে। মায়াঙ্ক, তুমি কোথায় যাচ্ছ? সোনিকাও প্রবলেমে আছে, ওকে হোটেলে ড্রপ করে আসছি। তারা তো একা যেতে পারে, তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ? সোনিকা ও প্রবলেমে আছে, ওকে আমি এরকম ভাবে দেখতে পারি না। প্রবলেমে আছে তো তোমার কি হচ্ছে? সোনিকা, সেরকম কোনো ব্যাপার নয়। মায়াঙ্ক, আমি যাচ্ছি, তুমি আসছো কি না? সোনিকা, আমি ওকে ড্রপ করে আসছি। প্লিজ একটু প্লিজ বোঝো না বাবা। মায়াঙ্ক, মায়াঙ্ক। মায়াঙ্ক, মায়াঙ্ক। আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি মায়াঙ্ক, আমিও তোমাকে খুব ভালোবাসি। তাহলে আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি তারা। আমি তোমার জন্য অন্য কারোর প্রাণ নিতেও পারি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি ওই হাইওয়ের পাশের পেট্রোল পাম্পে আছি। হ্যাঁ, আমাকে এখানে নিতে চলে এসো। আসছি। তুমি এত ঘাবড়ে আছো কেন? এই নাও, এই কফি খাও। ইউ ফিল বেটার। থ্যাংক ইউ। ইয়া। You feeling better now? Yeah. সরি তারা, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তোমাকে যদি বাঁচিয়ে রাখতাম তো ময়াঙ্ক আমার কোনোদিনও হতো না। এ কি করলে সোনিকা তুমি? আরে তারা তো আমাকে এমনিতেও বিয়ে করতো না, ওকে মেরে কি পেলে তুমি? ভয় পেয়েছিলাম আমি তোমাকে হারাতে চাইনি। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। কিন্তু এখন তো ওকে ছাড়াই তোমাকে থাকতে হবে। জেলের গড়াদের পেছনে নিজের ভালোবাসা বাঁচাতে তুমি যে রাস্তা বেছে নিয়েছিলে, সেই রাস্তা তোমাকে সোজা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে। পার্টি খুব ভালো ছিল। আহা, কি আয়োজন এটা সত্যি করেছিল। বলেছো, খুব ভালো ছিল। আর মেনু, হ্যাঁ পঙ্কজ, মনে পড়ছে কি কি খেলাম? আরে স্যার, সেটাই তো সব থেকে বড় প্রবলেম ছিল। কেন? প্রবলেমটা কিসের আবার?
আরে স্যার, খাওয়ার আইটেম যদি রাখারই হয় এক দুটো ভালো আইটেম রাখলেই তো হয়। এতগুলো আইটেম স্যার, খেতে খেতে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার পেট ব্যথা করছে একটু তো স্যার। কন্ট্রোল করতে পারতে। আরে কন্ট্রোল করবো মানে কি? মেনুতে এত খাবার ছিল, এতগুলো ডিশেস, সবকিছু একটু একটু করে ট্রাই তো করতে হবে নাকি? হ্যাঁ, এটা ঠিক। এমনিতেও এই 4 দিনে রুটিন আর ডায়েটের তো পুরো 12টা বেজে গেছে। হ্যাঁ স্যার। আরে ভাই, অনেকদিন পরে ছুটি পেলাম, ছুটি পাই কোথায় আমরা? ব্রেক থেকে বেরিয়ে এসো, কাল থেকে কাজ শুরু হবে। এসিপি স্যার হয়তো খুঁজে রেখেছেন, আসতে দাও। এই দয়া, এই ম্যাম, ম্যাম, কি হলো? ম্যাম, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। স্যার, স্যারকে ছুরি মেরেছে। সবাইকে মেরে দিল। সবাইকে মেরে ফেলেছে? আরো কেউ আছে নাকি? ম্যাম, মেরে ফেলো। কি 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 হয়েছিল কি? কোথায় ওরা? স্যার, স্যার প্রচুর রক্ত বেরিয়েছে। অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করো, তুমি আর পঙ্কজ একে হসপিটালে নিয়ে যাও। ততক্ষণে আমরা দেখি এখানে আশেপাশে কি হয়েছিল। উনি এই দিক থেকে এলেন। ওই যে একটা বাংলো দেখতে পাচ্ছি। একটা বাংলো ওদিকেও আছে। তাহলে উনি কোন বাংলো থেকে এলেন? একটা কাজ করি, আমি ওই বাংলোতে খুঁজছি, তুমি এই বাংলোতে ঠিক আছে, দেখো। সাবধানে। সাবধানে, কোনো প্রবলেম হলেই ফোন করছি। আপনার সাথে দেখা করতে আমার ভিতর থেকে একটা সাহস আসে। আচ্ছা, যখন আমি রাস্তার মোড়ে কোনো বিকলাঙ্গ মানুষকে রাস্তায় ভিক্ষা চাইতে দেখি, তাও খুব চালাকির সাথে, তখন সেসব মানুষকে দেখে আমার খুব চিৎকার হয়। আমরা বলি না আমাদের দেশে করাপশন, এই লোকগুলোই খারাপ, যারা কাজই করতে চায় না, যারা সবসময় চায় ভিক্ষা করেই খায়। আপনাদেরকে স্যালুট জানাই, মজা এসে গেল। আচ্ছা, এখানে কোনো কিছু কে? এই দাও। না 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 না, আমাকে পারবে না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে মেরো না, আমাকে যেতে দাও, যেতে দাও। দেখুন, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি একজন সিআইডি অফিসার, অভিজিৎ। কে আপনি? আর এখানে কি হয়েছিল? আপনি সিআইডি অফিসার? স্যার, থ্যাংক গড স্যার, থ্যাংক গড আপনি এসে গেছেন। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ বাঁচান আমাকে স্যার, প্লিজ আমাকে বাঁচান। কে মারতে চাইছে? কে করেছে এইসব? হ্যাঁ, সানি, ও আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ বাঁচান। সানি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এক মিনিট, কোথায় ও? হ্যাঁ, ও বাইরে বেরিয়ে গেছে। ওটো, ও আমার মা বাবাকে মেরে দিয়েছে, আর এখন তো ও আমাকেও মারতে চাইছে। দেখুন স্যার, একবার দেখুন, ও বাইরে এসে গেছে রিল্যাক্স স্যার। রিল্যাক্স। দেখো, ভয় পেও না, ভয় পেও না। ও সবাইকে কেন মারছে? কেন? আচ্ছা, ঠিক কিসের জন্য আপনার বাবাকে মেরেছে ও? স্যার আমি কিচ্ছু জানি না। অ্যাকচুয়ালি আমি 4 দিন আগে এখানে এসেছি। আমি 15 বছর ধরে অব্রডে ছিলাম স্যার। আমি শুধু সানির বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম স্যার। জানি না সানি কিভাবে বাইরে এসে গেছে, আর ওর মাথায় রক্ত উঠে গেছে স্যার। আচ্ছা, আপনি বারবার এটা কেন বলছেন যে ও বাইরে চলে এসেছে? কোথা থেকে বাইরে এসেছে ও? অ্যাকচুয়ালি ওই আমার মা বাবার একটা সিক্রেট ছিল স্যার, যেটা ওনারা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন প্যানিক রুমে। প্যানিক রুম? আসলে এই বাড়িতে একটা প্যানিক রুম আছে। আমার মা বাবা 15 বছর ধরে সানিকে ওই প্যানিক রুমে আটকে রেখে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? প্যানিক রুমে রেখেছিল একটা ছেলেকে 15? আচ্ছা, আপনার বাবা মা ওকে 15 বছর ধরে কেন বন্ধ করে রেখেছিল? হ্যাঁ, এই সানিটা কে? আমার ভাই স্যার। ভাই?
তার মানে একটা ছেলে তার বাবা মাকে খুন করেছে? কেন? এসব ছোটবেলা থেকে শুরু হয়েছে। সানি সাধারণ বাচ্চাদের মতো ছিল না। টমি, টমি, মিয়াও। টমি, কোথায় বাবা তুই? টমি। না শোনা, বাবা তোমাকে প্রমিস করেছে না আরো সুন্দর পাপ্পি এনে দেবে। তাহলে আপনাদের সানি নর্মাল নয়, আমি ওর পিসিআরএল চেক করে দেখেছি, আর টেস্ট অনুযায়ী ও একজন সাইকোপ্যাথ। একটা বাচ্চাও, আর একটা বাচ্চা একটু একটু বদমাইশি করেছে, আর বাচ্চারা তো বদমাইশি করবে, এটা তো স্বাভাবিক। আপনি ওকে সাইকোপ্যাথ কি করে বলছেন? আমার কথাটা একটু ভালো করে বুঝুন, ওর চিকিৎসার খুব প্রয়োজন, না হলে ও অপরের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। ব্যাস অনেক হয়েছে, শোনো চলো তো এখান থেকে। চলো চলো। এই দেখুন, ছানি দাদা, ছানি দাদা, ছানি দাদা। কেন এসেছি সেখানে? মা 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 কি করতে? ওর মা ডেকেছিল, তাই তোমাকে ডাকতে এসেছি। তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি জানি তুই এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস না। আমার ব্যাপারে সবাইকে বলবি। আমি কাউকে বলবো না শানি দাদা, আমি চলে যাচ্ছি। সেদিন মা বাবা সময় মতো এসে যায়, আর ওনারা আমার প্রাণ বাঁচায়। তা না হলে সানি তো ওই দিন আমাকে মেরেই ফেলতো, কিন্তু ওকে অ্যাসাইলামে পাঠানোর বদলে মা বাবা আমাকে আমেরিকা পাঠিয়ে দেয়। আর সানি? মা বাবা সানিকে নিয়ে আর নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের বম্বের বাড়ি ঘরদোর বিক্রি করে দিয়ে, ব্যবসা সম্পত্তি সব বিক্রি করে এই ফার্ম হাউসে চলে আসেন তখন। কারণ ওনারা চাননি যে কেউ সানির এই সত্যিটা জানতে পারুক। সেই জন্য এখানে একটা প্যানিক রুম তৈরি করে ওকে রাখে। আর ওর চিকিৎসা? ট্রিটমেন্টটাও চলছিল, সবটাই নিঃশব্দে। কারণ মা বাবা চাইনি যে ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারুক। 15 বছর ওই প্যানিক রুমে বন্দী ছিল। 15 বছর ধরে একটা লোক প্যানিক রুমে বন্ধ ছিল, তাহলে আজকেও বাইরে কি করে এলো? জানি না স্যার। আরে বাপরে, আরে বাপরে বাপরে, কি হলো? কি হলো? কে করেছে এটা? আমি জানি না স্যার, আমি তো এক্ষুনি এলাম। তুমি কে? আরে এ তোমার কে? ইনি আমার মালিক, আমি তো ওনার চাকর। আমি এখানেই থাকি। আমি কিছুক্ষণ ছুটি নিয়ে সিনেমা দেখতে গেছিলাম, তারপর ফিরে এসে যখন দেখলাম এর বাড়িতে কে কে থাকে? মালিক, মেম সাহেব, ওনার ভাইজি অনন্যা বেবি। তার মানে তো আরো লোক আছে। তুমি দেখেছো ওরা কোথায়? না স্যার, আমি কাউকে দেখিনি স্যার। সানির প্যানিক রুম।
তো সানির জন্য সবকিছুই রয়েছে দেখছি। স্যার আমি তো আপনাকে বলেছিলামই যে আমার মা বাবা তো ওকে খুবই যত্নে রেখেছিল স্যার। আপনারা ওর বার্থডেও সেলিব্রেট করেছিলেন? সেই জন্যই তো 4 দিন আগে এসেছিলাম স্যার। ওর মনের মধ্যে কতটা ভায়োলেন্স ছিল। 15 বছর ধরে ও কোনোদিনও বাইরে বের হয়নি। কখনো নয় স্যার। হ্যাঁ বাট খুব বেশি হলে মা ওকে হলে নিয়ে যেত, কিন্তু হল পর্যন্তই। তবে তার বাইরে ওকে কখনো কোথাও নিয়ে যাওয়া হয়নি, কোনোদিন না। আর আজকে হঠাৎ করে পালিয়ে গেছেন। এই মনিটর, সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরাটাই মানে এটার মাধ্যমেই সানি বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারতো। এনারা আপনার বাবা মা? কিন্তু এটা তো আপনার ছবি নয় মনে হচ্ছে। এই মেয়েটা কি? এটা আর না স্যার, আমি তো জানি না, কি জানি কে এটা। এইসব ছবিগুলো এখানে আশেপাশে আরো কেউ কি থাকে নাকি? মানে এই বাংলোর আশেপাশে? হ্যাঁ, রাস্তার ওপারে আর একটা ফার্ম হাউস আছে। মা বলেছিল যে একটা মেয়ে আসতো মা বাবার সঙ্গে দেখা করতে। একটা মেয়ে আসতো? হতে পারে এই মেয়েটাকেও এই সিসিটিভি ক্যামেরাতে দেখেছিল আর ওকে হয়তো ভালোবেসে ফেলেছিল। এই মেয়েটার জন্য আমার পালায়নি তো। দয়া নিশ্চয়ই ওই বাংলোতেই আছে। এখানে কি নেটওয়ার্ক নেই? না, এই প্যানিক রুমে একদমই নেটওয়ার্ক থাকে না। এ তো সেই মহিলা যাকে আমরা রাস্তায় পেয়েছিলাম। এই মেয়েটাকে? অনন্যা ম্যাডাম। হ্যাঁ অভিজিৎ। দয়া, এখানে খুব বড় একটা প্রবলেম হয়েছে ভাই। এখানে দুজন খুন হয়েছেন আর খুন করেছে ওনাদের ছেলে সানি। ওর একটু প্রবলেম আছে ভাই। ওনারা 15 বছর ধরে একটা ছেলেকে একটা রুমে বন্ধ করে রেখেছিল, মানে প্যানিক রুমে। ও এখান থেকে বাইরে বের হয়নি। যে মেয়েটার ছবি আমি তোমাকে পাঠিয়েছি, ওই স্কেচটা ছেলেটার রুম থেকে পেয়েছি। ওকে খুঁজো তো ভাই, মানে ঠিক পাশের ফার্ম হাউসটায় যেখানে তুমি রয়েছো সেখানেই থাকতো। এই কেসের সঙ্গে ওর কোনো না কোনো সম্পর্ক। এক মিনিট। অভিজিৎ, এই মেয়েটা অনন্যা। ও কাকা কাকিমার সাথে ফার্ম হাউসে থাকে। কাকার খুন হয়ে গেছে আর কাকিমা সেই ভদ্রমহিলা রাস্তায় দেখেছিলাম আহত অবস্থায়। ও নো। এই মেয়েটা উধাও হয়ে গেছে, জানি না কোথায় গেছে। আরে ভাই, মেয়েটার কোনো বিপদ হতে পারে। একটা ছেলে যে 15 বছর ধরে বাড়ির বাইরে বের হয়নি, সে এখান থেকে বেরিয়ে যাবেটা কোথায়? এমন কোনো জায়গা যেখানে ও হয়তো যেত 15 বছর আগে। বোট হাউস। এই বোট হাউসটা কোথায়? আপনি বলেছিলেন না 15 বছর আগে আপনাকে ও মেরে ফেলার চেষ্টা করেছিল ওখানে। এখানে আশেপাশে ওটা কোথায়? হ্যাঁ, ওই রাস্তার ওইদিকে, ওই যে লেকের আশেপাশে, ওই আরেকটা ফার্ম হাউসের কথা বললাম না, তারই ধারে কাছে আছে। ফার্ম হাউসের পাশে? হ্যাঁ অভিজিৎ, ফার্ম হাউসের পাশে একটা লেক রয়েছে। তুমি এক্ষুনি ওখানে যাও। ওখানে একটা বোট হাউস আছে। আমার মনে হচ্ছে সানি মেয়েটাকে ওইখানে নিয়ে গিয়েছে।
অনন্যা ঘাবড়িও না আমি সিআইডি থেকে আসছি, ইন্সপেক্টর দয়া। কিছু হবে না তোমার। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমার কাকু কাকিমা সানি ওদের ওপর হামলা করেনি তো? অনন্যা, তোমার কাকিমা তো হসপিটালে গেছে, উনি ঠিক আছেন।